প্রথমেই আমি সমস্ত আমার সাথীরা যারা এখানে মঞ্চে এবং সামনে বসে আছেন, আমি খেদ প্রকট করছি যে 4টার সময় আসার কথা ছিল এখানে কার্যক্রম। আমি 4টার সময় পৌঁছে গিয়েছিলাম আগরতলাতে, কিন্তু একটা কনফিউশন তৈরি করেছে যে না 6টায় কার্যক্রম, তো তার কারণে আমার আসতে দেরি হয়েছে। তো আপনাদের দীর্ঘক্ষণ, আমি জানি কার্যক্রম 4টার সময় মানে 2-3টে থেকে এখানে প্রস্তুতি চলছিল, সবাই এসেছিল, তো লম্বা সময়। এখন 2টা থেকে কটা বাজলো, এখন 7টা বেজে গেছে। তো আজকে একটা ঐতিহাসিক দিন, আর এই খুমলুং প্রেস ক্লাব আর এই প্রেস ক্লাবের সদস্যদের দ্বারা আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা সরকারের আদরণীয় মন্ত্রী মেবার কুমার জামাতে মহোদয়, পূর্ব লোকসভার আদরণীয় এমপি রেবতী ত্রিপুরা মহোদয়, শ্রী প্রণব সরকার, সেক্রেটারি আগরতলা প্রেস ক্লাব, সিইও এডিসি বলিন দেববর্মা, অংশ দেববর্মা, প্রেসিডেন্ট খুমলুং প্রেস ক্লাব, এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিকগণ, বিভিন্ন হাউসের কর্তাগণ, আমার সমস্ত সাংবাদিক বন্ধুরা, এখানে উপস্থিত সুধী নাগরিকবৃন্দ। বন্ধুরা, স্বাভাবিকভাবে খুমলুঙে একটা প্রেস ক্লাব হোক, সেটা অনেকদিন যাবৎ আমাদের সবার একটা ইচ্ছে ছিল। আজকে সেটা অফিসিয়ালি সাকার হতে চলছে। আমি আশা করি তাতে ত্রিপুরার মানুষের যে গণতান্ত্রিক অধিকার এবং সরকার পরিচালনায় সরকারের যে গঠনমূলক আলোচনা, সে প্রেস ক্লাবের মধ্যে দিয়ে জনতার কাছে পৌঁছবে। কারণ কি, প্রেস ক্লাবে আমাদের সাংবাদিক বন্ধুরাই সদস্য হন। স্বাভাবিকভাবে সমাজের বিভিন্ন ব্যবস্থাগুলো এবং সরকারের দিকগুলো আপনাদের মাধ্যমে অতি সহজে, সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, তার মাধ্যমে জনতার কাছে পৌঁছে যায়। দেখুন, একটা রাজ্যকে সুন্দর গতিতে নিতে গেলে প্রেস মিডিয়াদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি যেই কাজগুলো ত্রিপুরার সাধারণ মানুষের জন্য হচ্ছে সেগুলো যদি না তুলে ধরি, তো আসলে ত্রিপুরার মানুষের লোকসান হয়। যেমন একটা উদাহরণ আমি আপনার সামনে প্রস্তুত করি। গতকালকে আমাদের ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন, উনি ধর্মনগর থেকে এমএলএ, একবারের এমএলএ নয়, উনি পুরনো।
ও রাজনীতিতেও অনেক দিন জড়ে আছে। তো আমাকে একটা ফোন করলেন যে ধর্মনগর পৌর নিগমে ট্রেড লাইসেন্সের যে আপনি ব্যবস্থা করেছেন স্যার, সেটা কি 5 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, রিনিউয়াল হয়ে যায়? কিন্তু আমি পৌর নিগমে আছি, সিইওকে জিজ্ঞাসা করলাম, ও বলে এই বিষয়ে কোনো ওনারা জানেন না। তাই বললাম সেটা তো অনলাইনই করে দেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্স আপনি আপনি অনলাইনে রিনিউয়াল হয়ে যাবে, তার সামান্য যাই আছে ফিটা জমা করলে। সেটা আগে ছিল না ব্যবস্থা, এটা অনেকদিন হয়ে গেছে সরকার করেছে। তারপর তার উপর একটা স্কিমও রাজ্য জুড়ে আমরা ঘোষণা করেছি। কি স্কিম? স্বনির্ভর, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা। তার মধ্যে সমস্ত দোকানীদের ট্রেড লাইসেন্স বানিয়ে দেওয়া, জিএসটি রেজিস্ট্রেশন করে দেওয়া, ফ্রি ত্রিপুরা সরকারের তরফ থেকে 1000 টাকা দিয়ে ইন্স্যুরেন্স করে দেওয়া, 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি। তার উপর যদি অ্যামাউন্ট হয়তো ব্যক্তি করে নিক, কেন 5 লাখ টাকার উপরে ইন্স্যুরেন্স করতে গেলে ব্যক্তি এস্টাবলিশড তো করতে পারে তার পয়সা দিয়ে ইন্স্যুরেন্স। আর ও ব্যক্তিকে প্রধানমন্ত্রীর যে পেনশন যোজনাটা রয়েছে একটা ছোট দোকানের জন্য, 3000 টাকা করে 60 বছর করে পাবে, প্রতিদিনে 1 টাকা করে, সেটা করে দেওয়া। আর তার সঙ্গে এসসি এসটি ওবিসি और জেনারেল भी হোক, তাকে সহজ কিস্তিতে কোনো সাবসিডাইজ লোনের ব্যবস্থা করে দেওয়া। তার যোজনার নাম কি? স্বনির্ভর, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা। এখানে যারা সামনে বসে আছে, যারা মঞ্চে আছে, সবাই মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার বিষয়ে জানেন। কেউ আছে কি মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার নাম শুনেনি বা প্রথমবার শুনলো আমার মুখে? তাহলে কি ধর্মনগর কতটা দূর? মিউনিসিপাল কাউন্সিল ওখানে সিইও জানে না, বলছে এই ধরনের কোনো স্কিম নেই। এমএলএ বা ডেপুটি স্পিকারকে ফোন করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, স্যার আমরা তো আমার একটা যোজনা ছেড়েছি। আমি হ্যাঁ, যে এত বড় যে গ্যাপিংটা, অনেক সময় মনে হবে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা কেন লিখবো বারবার, আমরা বারবার কেন বলবো, কেন টিভিতে ডিবেট করব, মনে হতে পারে। আজকের যে ইস্যু সেটাই করি না বন্ধু। আজকে আমি আপনাদের বারবার বলি, আপনাদের প্রয়োজন রয়েছে। এই যে যোজনাটা জানছেন, অথচ সরকার ফ্রিতে ইন্স্যুরেন্স করে দিচ্ছে, ইন্স্যুরেন্স দিতে রাজি নয়। আরে ইস দুনিয়াতে 1 টাকা কেউ কাউকে ফ্রিতে দেয় না। অসুস্থ হলে নিজের কাছে টাকা না থাকলে যদি দোকানে গিয়ে বলি আমাকে বাকি ওষুধ দাও, সেও দেবে না। সেই জায়গা ফ্রিতে ইন্স্যুরেন্স করে দিচ্ছে, ট্রেড লাইসেন্স ইজি টু করে দিচ্ছে। আগে যারা ভাড়াটিয়া কোনো দোকান থাকতো তার ট্রেড লাইসেন্স হতোই না, কারণ কি সে দোকানের মালিক না। আজকে সরকার সেটাকে রিল্যাক্সেশন করে দিয়েছে যে না, ভাড়াটিয়ারাও ট্রেড লাইসেন্স করতে পারবে, এবং ট্রেড লাইসেন্স হলেই সঙ্গে সঙ্গে সে লোন পাবে, কারণ ট্রেড লাইসেন্স না হলে তো লোন পাবে না। আজকে এত সহজতর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তা মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না। তার জন্য ছোট ছোট ক্যাম্পও করেছি, আমি নিজে গিয়েছি ডিপার্টমেন্টকে দিয়ে। তারপরেও আজকে 3 মাস 3.5 মাস পরে বলছে এটা আবার কি। তার জন্য আপনাদের এটা ত্যাগ করতে হবে যে সেগুলো পৌঁছানো আমাদের দায়িত্ব। মুখ্যমন্ত্রীর যেমন দায়িত্ব, মন্ত্রী পরিষদের দায়িত্ব, এমএলএদের দায়িত্ব, তেমন দায়িত্ব সংবাদ মাধ্যমেরও। কারণ আমার ছেলেও তো লাভবান হতে পারে তাতে, আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারাও তো উপকৃত হতে পারে। এটা লিখলে বারবার মুখ্যমন্ত্রীর প্রচার হয়ে যাবে এমন কিছু না।
এটা বারবার লিখলে মানুষের লাভ হয়ে যাবে, তার উপরে ডিবেট করলে মানুষের লাভ হয়ে যাবে। আজকে চিন্তা করে দেখুন, কালকে আমার অনেক দুঃখ হয়েছে যে যোজনার জন্য আমি এতবার বলি, 15 আগস্টের ভাষণে বলেছি, কিন্তু আমার অফিসাররাই জানে না কত বড় দুর্দশা, বলে এই ধরনের স্কিমই নেই। আগে একটা ব্যবস্থা ছিল, 25 বছর এটা সরকার ছিল এক মতাদর্শে, তাদের কোনো লক্ষ্যই ছিল না জনমানুষের উন্নয়নে। আর তারা তাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে, মিছিল মিটিং, তার মাধ্যমে তাদের প্রচার অপপ্রচার, বিভ্রান্তিকর যাই হোক সেটা নিয়ে যেত নিচে। কিন্তু এই সরকারটা কোথায় আপনারা বলুন তো, কতটা মিছিল করেছে এই সরকার আসার পর, কতটা মিটিং করে? একটা যোজনা লাগু করার পর কোথায় আইপিএফটি বিজেপি দল মিলে সরকার করেছে, কোথায় আমরা বুথে বুথে গিয়ে এটা নিয়ে ঘুরি যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা হয়েছে, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, প্রধানমন্ত্রী জিন্দাবাদ, শুনেছেন আপনারা? ইক্কা দুক্কা না হলেছেন না, হয় না। কারণ কি, এই সরকার বলে ওয়ার্ক কালচার, কাজ করো। যদি সারাদিন সেটাই করতে থাকে সে তো কাজে যাবে না, কাজ করতে পারবে না। তাহলে এই দায়িত্বটা কার নিতে হবে? আমার কাছে দল নেই তেমন নয়, 7 লক্ষ মেম্বারশিপের দল আছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে মেম্বারশিপ। আইপিএফটির মেম্বারশিপ কত আছে মেম্বারজি? आईपीएफ का 3 लाख, दोनों पार्टी मिलिए 10 लाख मेंबरशिप আছে। তাহলে আমরা কি এগুলো পারি না? আমাদের বুথ কমিটি নেই, আমার শক্তি কেন্দ্র নেই, আমাদের মন্ডল কমিটি নেই, আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, স্টেট কমিটি, সেন্ট্রাল সবকিছু আছে, কিন্তু আমরা একটা আলাদা দিশাতে চলি। পুরনো যে সরকার বা তার বিচারধারা সম্পূর্ণ আলাদা, কনজারভেটিভ মানসিকতা। তার জন্য তাদের কারোর প্রয়োজন নেই, তাদের কোনো ইলেকট্রনিক্স মিডিয়ার দরকার নেই, তাদের কোনো প্রিন্ট মিডিয়ার দরকার নেই, তাদের নিজস্ব একটা ব্যবস্থা আছে। এটা দিয়ে যেটা যাবে এটাই, যদি বলে যে সূর্য পশ্চিম দিকে উঠেছে, সবাই বলবে পশ্চিম দিকে উঠেছে, দেখলে বলবে না পশ্চিম দিকে উঠেছে। তাদের নিজস্ব একটা পেপার থাকবে, তার মধ্যে যা লেখা আছে সেটা মিথ্যে লেখা হলেও বলবে এটাই ঠিক। তাদের নিজস্ব একটা দুইটা চ্যানেল থাকবে, তার মধ্যে যেটা হোক দেখবে এটাই ঠিক। আমাদেরও নিজস্ব কোনো পত্রিকা নেই, ম্যাগাজিন নেই, নিউজ চ্যানেল নেই, সেটা আমি বলি না, কিন্তু আমরা পার্টি করার জন্য পার্টি করি না। এই জায়গাটায় যখন ডিফারেন্স হচ্ছে, তখন সংবাদ মাধ্যমের গুরুত্ব অনেক বেড়ে গেছে ত্রিপুরাতে আজকের দিনে, অনেক বেশি। কারণ আমি চাইছি, আমার সরকার চাইছে যে আপনারা সেই জায়গাটা সম্পূর্ণ আপনারা নিয়ে নিন। আমি তার জন্য যে প্রেস ক্লাবে বলেছিলাম যে যদি শ্রেষ্ঠ ত্রিপুরা দিতে হয়, শ্রেষ্ঠ জার্নালিজমও দিতে হবে, এটাকে ছেড়ে হবে না। আরে হাতের 5টা আঙুল সমান হয় না, দুনিয়াতে সবাই সবাইকে খুশি করতে পারে না, সবাই সবাইকে দুঃখীও করতে পারে না। কিন্তু আমাদের যে একটা ভিজন, মিশন, যেন ত্রিপুরাকে 1 নম্বরে নিয়ে যাব, সেটার থেকে যাতে কেউ যাতে 1 পাও পেছনে না যায়,
সেটার মধ্যে সবাই এক জায়গা থাকা না, ত্রিপুরার উন্নয়নে, ত্রিপুরার ডেভেলপমেন্টে যেই বিন্দুগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে আমি ফটিকরায় গিয়েছিলাম, একজন মহিলা সেলফ হেল্প গ্রুপ করে 10টা মহিলা নিয়ে, মাটির ঘর, মাথা নিচু করে আমার তার ঘরে ঢুকতে হয়েছে। গরিব, মিথু চক্রবর্তী মহিলাটার নাম। সে 2018-তে হর্টিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে মাশরুম চাষ কিভাবে হয় তার ট্রেনিং নিয়েছে। তা আমি বলতাম আগে কি করতে, বলে আগে স্যার আমি বাড়িতে ফ্রক বা ব্লাউজ বা এই ধরনের আন্ডারগার্মেন্টস এগুলো আমি সেলাই করে বিক্রি করতাম, বাজারে বাজারে গিয়ে ব্যাগে করে নিয়ে দিতাম হেঁটে হেঁটে, বিভিন্ন বাজার বাড়ি গিয়ে সেখানে বিক্রি করতাম, এটা দিয়ে আমার ঘর চলতো। সেটাও কাজ করে। আর তার সঙ্গে সঙ্গে কারণ কি নরেন্দ্র মোদী আত্মনির্ভর মানসিকতা, নতুন সরকার এসছে 2018-তে, তার সোচ, এগুলো মানুষের কাছে পৌঁছে গেছে। এগুলো পৌঁছে গেছে। ভদ্রমহিলাকে আমি জিজ্ঞাসা করলাম, তো এখন যে আপনি মাশরুমের চাষ করছেন, কত টাকা পুঁজি লাগে, কোথা থেকে এসছে, কে দিয়েছে, আপনাদের অ্যাসেসমেন্ট আছে সে কতটা রোজগার করে মাসে? আমাদের মঞ্চে আর এখানে কম আছে যে এত টাকা মাসে রোজগার করে, সন্দেহ আছে করে কিনা। যে এত গরিব, সে একটা ট্রেনিং নিয়ে বাঁশের বেড়ার ঘর তৈরি করে রেখেছে, 2টা, নতুন আরেকটা বানিয়েছে, বেশি খরচা লাগে না। আর তার মধ্যে মাশরুম চাষ শিখে নিয়েছে, আর তার মধ্যে 6 জনকে এমপ্লয়মেন্টও দিয়েছে, মানে 6টা পরিবারও ভালো। তার খরচা কত? 19,000-এর কাছাকাছি তার মাসে মাশরুমের যে সিডটা লাগে কিনে নেয়। আর বাকি কি আমাদের খ্যার যেটা খরচ আছে, খড়টাকে এটাকে গরম জলে বয়েল করা হয়, তারপরে ঠান্ডা করা হয়, কাটা হয়, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে, প্লাস্টিক ব্যাগের মধ্যে, ওর মাঝখানে এই মাশরুম সিডগুলি দিয়ে দেওয়া হয়, দিয়ে বন্ধ করে একের পর এক টাঙিয়ে দেওয়া হয়। এতটাই কাজ। মূল পুঁজি কত? আসলে 19 থেকে 20,000 টাকা, যেটা মাশরুমের বীজটা। খ্যার তো গ্রামে এমনি তো পাওয়া যায়, কেউ ক্রেডিটে এমনি দিয়ে দেয়, কাটার ব্যবস্থা দাও দিয়ে কেটে নেয়, লাকড়ি দিয়ে আগ জ্বালিয়ে নেয়, গ্যাসেরও ব্যবস্থা আছে আজকাল। তো কোন মিলিয়ে 30,000 টাকার বেশি খরচা হয় না। সে প্রতিদিনে 35 থেকে 40 কিলো মাশরুম প্রোডাকশন করে। থেকে 40 কিলো। আর 1 কিলোর দাম কত? আগরতলাতে 200-250 টাকা হতে পারে, ও 150 টাকাতে বিক্রি করে। 40 কিলো 150 টাকা করে কত হলো? কত? 6,000 টাকা। তার মধ্যে আমি জিজ্ঞাসা করেছি সব বেতন বদলে কতটা, বলে স্যার 2,500 থেকে 3,000 টাকা ম্যাক্সিমাম, 2,500 টাকার উপরে যায় না। তাহলে বাঁচে কত? 3,500 টাকা। 3,500 প্রতিদিন ইন্টু 30 ডেজ কত হলো? 1,05,000-এর উপরে। নেট প্রফিট। আর গ্রস 1,62,000-এর কাছাকাছি। সকালবেলা সেটা তুলে কোথায় পাঠিয়ে দেয়?
আমাকে বলছে লেক চুমনি বাজার আগরতলাতে, ওখান থেকে ফ্রেশ আগরতলা চলে আসে 30,000 টাকা পুঁজিতে, 1,05,000 টাকা মাসে ইনকাম। এখানে কেউ আছে, কেউ আমাকে করে দেখাতে পারবে? আমরা তো এক একজনের থেকে একজন বিদ্বান, সবকিছু জানি, এক্সপোজার আছে। আছে কোনো ব্যক্তি হিম্মত আছে বলতে, বলে আমি করে দেখাতে পারবো? 30,000 টাকা দেন পুঁজি, আর বারবার পুঁজির দরকার নেই। 30,000 টাকা দিয়ে সে নেক্সট মাসে ওই 30,000 টাকা লাগাবে। মানে অনলি 30,000 টাকা পুঁজি দিয়ে অ্যানুয়ালি সে নেট 12 লাখ টাকা রোজগার করবে 30,000 এর বদলে। আছে কেউ এখানে বলতে পারে যে 30,000 টাকা দিয়ে 12 লাখ টাকা রোজগার করবো? হিম্মত হ্যাঁ? ও মহিলা করে দেখিয়েছে। আজকে ত্রিপুরা জানাচ্ছে, মানসিকতা তৈরি হয়েছে। তারপর আমাকে বলছে, আমি বললাম আপনার যে ওই কাজটা করতেন আপনি কাপড়ের, সেটা বলে এখন মরশুমের কাজটা এত বেড়ে গেছে সময়ই পাই না, কিন্তু আমি এটাও ছাড়বো না, কিছুদিনের মধ্যে এটা আমি আবার শুরু করব। তার কাছে কোনো টেকনোলজি নেই। সে আমাকে এটাও বলছে, দাদা মাঝে মাঝে এমন হয় কোনো পূজা পার্বণ বা বাজার বন্ধ থাকলে সেই দিনের যে প্রোডাকশনটা আমার হয়, সেটা আমরা যখন মরশুমটা কালেক্ট করে নিই তো সেটা খারাপ হয়ে যায় 1-2 দিন থাকলে, কারণ আমার কাছে প্রিজার্ভ করার মতো ব্যবস্থা নেই। তবে সঙ্গে সঙ্গে জে কে সিনহা ছিল আমার সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি, আমি বললাম যে ওকে একটা সরকারের তরফ থেকে লোন দিয়ে, সাবসিডি দিয়ে একটা কোলিংয়ের ব্যবস্থা করে দাও, যাতে সেটা যদি বিক্রি ওই দিন বাজারে না হয়, বন্ধ থাকে, তো সেটা যাতে সে থাকে, তার মধ্যে রেখে 2-4-5 দিন পরে বিক্রি করলো, 10 দিন পরে বিক্রি করলো, যাতে কোনো কিছু না হয় সেটার ব্যবস্থা করে দাও। আজকে আপনারা চিন্তা করে দেখুন, ত্রিপুরা কোন দিশাতে যাচ্ছে, কোথায় যাচ্ছে। নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল, স্বনির্ভর মানসিকতা, আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এই সবগুলো মানুষের মধ্যে সেই মানসিকতা তৈরি করেছে। আজকে আমার এক এমএলএর বিয়ে ছিল, সেখানেও গেলাম, তো আমাকে যে থালি দিয়েছে সেটা কিসের থালি? এরকম মানে সুপারির খোলের থালি। আজ থেকে 3 বছর আগে, এখানে তো সাংবাদিকরা সবাই বসে আছেন, 3 বছর আগে কেউ সুপারির থালির মধ্যে ত্রিপুরাতে ভাত খেয়েছেন? সুপারি গাছ তো অনেকদিন ধরে আছে ত্রিপুরাতে, ঊনকোটি ডিস্ট্রিক্টে নর্থে ভরি পড়ি আছে। আমি লাগাইনি, তার আগে আছে। কেউ খেয়ে থাকলে আমাকে বলুন না যে ত্রিপুরার মেয়ে যে সুপারির যে সুপারি গাছের যে কি বলে এটাকে, পাতা যে খোলটা হয়, সেটা দিয়ে থালি লোকাল তৈরি হয়েছে, আর তার 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 সেই থালিতে আপনারা ভাত খেয়েছেন। আছেন কেউ? লাভগাঙে থালি কত বছর আগে? 1 বছর না, 3 বছর আগে। না 3 বছর আগে। হ্যাঁ, তো 1 বছর তো খাইবে, তো বিজেপি গভর্নমেন্ট আই বলছে বিজেপি আই 3 বছর আগে কেন বলছি, কারণ কি তার আগে 2018 9 মার্চের আগে বলছি আমি। কেউ খেয়ে থাকলে, কি জয়ন্ত বাবু খেয়েছেন? চেয়ারম্যান সাহেব খায় নাই, অচিন্ত খায় না, অচিন্ত উঠে গেছে গা, মানে কেউ খায়নি। একবার কল্পনা করে দেখুন না, আজকে মুখ্যমন্ত্রীর কাছে কত ভালো লেগেছে, যেটা আমি চিৎকার করে বলি যে সুপারির থালা বানাবো, তাকে তার মধ্যে খাবো। আজকে আমার একবার না, আমি ওখানে যতবার গিয়েছি সুপারির থালার মধ্যে দেন। দুর্গাপূজার সময় গিয়েছিলাম ফটিকরাই, আপনারা খেয়াল করে দেখবেন, একটা জনজাতি পূজাতে আমি গিয়েছিলাম,
কোনোদিন সেখানে কোনো মুখ্যমন্ত্রী যায়নি। তো আমাকে সুপারির থালের মধ্যেই দিয়েছিল, বাঙ্গই দিয়েছিল, একটা সবজি দিয়েছিল। তো আজকে যেখানে দেখলাম যে আজকে আগে কি স্টাইল ছিল যে না থার্মোকলের হতে হবে, এখান থেকে হতে হবে, আজকে স্টাইল হয়ে গেছে যে না সুপারির থালা হতে হবে। কারণ কি এটার মধ্যে ভাত দিলে মুখ্যমন্ত্রী খুশি হইব। আর সোচ দেখি আমাকে রূপার থালিতে দিলে আমি খুশি হইতাম না, যেটা আজকে আমি খুশি হয়েছি যে সুপারি খুলের উপর খুলে দিয়ে যে থালি তৈরি, সেই থালিতে যখন আমি দিয়েছে তো আমি বসে সবাইকে দেখাচ্ছি, দেখো আমার সঙ্গে সুনীল দেবদার যেমন সুনীলজি দেখি इसको রিইউজ কর सकते हैं। এটা 7 টাকা 8 টাকা করে একটা থালি পরে কষ্ট হয়, কিন্তু এটাকে 2 বার 3 বার 4 বারও আপনি ইউজ করতে পারবেন, এটা কিচ্ছু হয় না। আর এটা ইকো ফ্রেন্ডলি। এমনি সুপারির খোল আমরা দেখেছি ছোটবেলা, সুপারির খোলতে বসে একজনে টানতো, আমরা যেতাম, কারণ কি এটা স্লিপ করে, অন্য কোনো দিয়ে হয় না। একবার ও টানবে, একবার আমার বন্ধু আমাকে মনে করেন যে 20 মিটারও টেনেছে, পরপর আবার চেঞ্জ হয়, আমি টানবো ও বসবে। ইয়া না সুপারি খুলমিতে আমি গ্রামের ছেলে তো চড়েছি, কারণ লেমিনেটেড, এটা স্লিপিং করে চলে যায়। অন্য কিছুর তো বলে স্লিপ করবে না, খিস্তে অসুবিধা হবে, পরিশ্রম বেশি হবে। তো সেটা লেমিনেটেড ন্যাচারালি, শুধু হিট দিয়ে এটা বানিয়ে নেওয়া হয়, তার মধ্যে কোনো কেমিক্যাল নয়। ইকো ফ্রেন্ডলি প্লেট ত্রিপুরা তৈরি করেছে নিজের সুপারির খোল দিয়ে। আর আগে যদি আমি লিখে দেবো আপনাদেরকে, আগে যদি 3 বছর আগের যে সরকার ছিল তাদের কোনো মুখ্যমন্ত্রীকে বা কাউকে দিত, এই সুপারির থালির মধ্যে কেরা খেবে না, কাগজের আনো নাইলে থার্মোকলের আনো, এটা খাওয়ার যোগ্য, এটার মধ্যে খাবো। আমি আজকে আরেকটা কাহিনী বলি। सुनील जी मुझे आज আমাকে याद করাচ্ছিল, বলে বিপ্লব জি आपको याद है हम क्या, এয়ারপোর্ট থেকে আমরা অনেক ওখানে গিয়েছি বাই চপারে, তো নতুন এয়ারপোর্টটা দেখে বলে তো তৈরি हुआ कितना सुंदर है, बोले तुमको याद है हम क्या, বলে প্রাক্তন যে সিভিল এভিয়েশন মিনিস্টার অফ স্টেট ছিলেন সিনহা, তো এই আগরতলা এয়ারপোর্টের একটা কোনো কার্যক্রম ছিল, তখন এসেছিলেন, তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেটার মধ্যে ছিল, তো কথোপকথন হচ্ছিল। পরবর্তী সময় সুনীলজির সঙ্গে ওনার, তো ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন, যেটা আমি আজকে উনি বললেন, এটার আবার দরকার কি এখানে, আর নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিনা, এটি বাড়ায় সেটা ফালতু খরচা, এটা অন্য জায়গাতে খরচা করলে ভালো হইতো। সোচ দেখি, সমাজ দেখিয়ে আজকে শুনে আমি তো মাথার হাত দিয়ে বসে আছি, ক্যা বলতা है? এটা না করে কি করতাম হয়তো বা বলেনি, এটা মনে ইচ্ছা ছিল, আমি বলে দিই, স্ট্যালিনের একটা বড় মূর্তি বানাতে, মানে कैसे, মানে কেমন কেমন সোচ। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার উন্নয়ন চাইছে, এয়ারপোর্ট বানাচ্ছে, বলে এয়ারপোর্ট এটা কি, যে আবার ত্রিপুরা দিতে আবার কি দরকার, क्या सोच रखता है? আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার চা পাতা দিয়ে চা খায়, তবেই তো চা বাগানগুলি উঠে দাঁড়াচ্ছে। এটা বিপ্লব দেব খায় না, যে যেখানে হোক, পক্ষে বিপক্ষে, মানুষ তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফলো রাখে, সে কি করে, সে কি খায়, সে কোথায় যায়। কেউ হয়তো তার নেগেটিভলি বলবে, কেউ হয়তো পজিটিভলি বলবে। আমরা দেশের প্রধানমন্ত্রীকে ফলো করি না? মাননীয় প্রধানমন্ত্রীজি কত ঘন্টা ঘুমান, কি খান, যোগা কতটা সময় করেন, উনি ভাষণ দেন তো এই ম্যাটেরিয়াল কোথা থেকে আসে, উনি চিন্তন করেন তো এই চিন্তন কোথা থেকে আসে। তার জন্য আমাদেরকে সেই দিশাতে সবাই মিলে কাজ করতে হয়, সেটা ত্রিপুরাতে ছিল না। আজকে ত্রিপুরাতে বড় মাত্রা
জব ক্রিয়েটার তৈরি হয়েছে। তার জন্য আমি সাংবাদিক বন্ধুদেরকে আজকে প্রেস ক্লাব এখানে যে ইনোগ্রেশন হয়েছে খুমলুঙে, আমি সেটা বলতে চাইছি যে তুলে ধরুন না সেই মিতু চক্রবর্তীকে। আমি বেরোনোর সময় বাড়ি থেকে ফ্যামিলির সঙ্গে ফটো খিঁচেছে, মশরুমের পায়েস খাইয়েছে, সেটাও খেয়েছি। ওর আসার সময় বলে এসছি, বোন তোমার বাড়িতে যে আমি এসছি, এটা বিপ্লব দেব আসেনি, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে, কালকে কিন্তু তোমার অর্ডারটা বেড়ে যাবে, তুমি তার জন্য প্রস্তুত থাকো। কারণ এটা প্রচার হয়ে যাবে, এখন মিডিয়া লিখবে, সোশ্যাল মিডিয়ামে চলে গেছে। তোমাকে যদি 3 জন জানতো, আজ থেকে পুরো ত্রিপুরা তোমাকে জেনে যাবে। আমি কেন বলছি আজকে এখানে, আমিও চাই সারা ত্রিপুরার পুরা দুনিয়া ওকে জেনে যাক। এরা হচ্ছে রিয়েল হিরো ত্রিপুরার, মুখ্যমন্ত্রী নয়, রিয়েল হিরো এরা, যারা 30,000 টাকা পুঁজি দিয়ে 1,05,000 টাকা ফটিক রায়ের মতো গ্রামে বসে রোজগার করতে পারে। ছোট্ট একটা মাটির ঘর, গরিব মহিলা, পড়াশোনায় খুব শিক্ষিতা আমি জানি না, আমি জিজ্ঞাসা করিনি পুঁথিগত বিদ্যা কতটা আছে, কি আছে না আছে। কারণ কি সে সেখানে যাওয়ার মতো সময়ও হয়নি। কারণ কি সে এস্টাবলিশড মানসিকতা। যখন আমি দেখি ব্যক্তি এস্টাবলিশ, সে সাকসেসফুল, তাকে মানুষ জিজ্ঞাসা করে না তোমার ডিগ্রি কত, তোমার বাড়ি কি, তোমার কোথায়। যদি সেগুলো না থাকে তখন কতদূর পর্যন্ত পড়ছো, আচ্ছা দেখি তোমার লিখে একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা, লোনের ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু যখন দেখি কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়িয়েছে, সে ব্যক্তি স্বয়ংসম্পন্ন, তাকে আমরা তার কুণ্ডলী জিজ্ঞাসা করি না। তাই আজকে আমার গর্ব হয় যে খুব কম সময়ে ত্রিপুরাতে সে মানসিকতা তৈরি হয়ে গেছে। পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে মানুষ। এটাই ত্রিপুরাকে এস্টাবলিশ করবে। আর আমি তার জন্য সংবাদ মাধ্যমের সমস্ত হাউসগুলিকে বলবো, আপনারা এগুলো তুলে ধরুন, বারবার বলুন, একবার বলে ছেড়ে দেবেন না, ডিবেট করুন। তাকে ধরে এনে মিডিয়াতে বসান, যে সে কিভাবে করেছে তার স্টোরি নিজে বলো। নিজে বলার অন্য বলার মধ্যে তফাৎ আছে। তার যে নিজে বলবেন তো অন্যের মধ্যে বিশ্বাস পয়দা হবে। এগুলো করুন। তখন দেখবেন ত্রিপুরার মানুষের মানসিকতা কত তাড়াতাড়ি আরো বেশি পরিবর্তন হয়। তাই বন্ধুরা, আমাদের কালচারাল রিচ কালচার রয়েছে ত্রিপুরাতে, জাতি জনজাতির মিলনস্থল। আমি এই খুমুলুং থেকে জাতি জনজাতির কাছে একটাই সন্দেশ রাখতে চাইব, সবাই মিলেমিশে কাজ করা, শান্তি বজায় রাখা, ডিফারেন্সেস না তৈরি করা। ডিফারেন্সেস তৈরি হলে আপনার এখানে সুপারির খোল দিয়ে আর থালা তৈরি হবে না, বাড়ি বাঁশ দিয়ে আর বোতল তৈরি হবে না, বাঁশকরলের বিস্কিট তৈরি হবে না, বাঁশকরলের আচার তৈরি হবে না, মশরুমের আচার তৈরি হবে না, কুইন পাইনাপল দুবাই বাজারে যাবে না, সাবরুমে এসিজেড তৈরি হবে না। এই সবগুলো তখনই সাকসেস নিয়ে আসবে যখন আমাদের মধ্যে শান্তি থাকবে, ডিফারেন্সেস না থাকবে। ছোট বড় জাতি জনজাতি ছোট ছোট গোষ্ঠী আছে, কিন্তু কাউকে ছোট না করা, কাউকে ছোট না ভাবা। জনজাতিদের মধ্যে দেববর্মা যেটা রয়েছে সম্প্রদায়, এটা বড় জনগোষ্ঠী, কিন্তু তাই বলে কাইপিং ছোট, তাই বলে মনসুম ছোট, এটাও না। আর যারা বাঙালি আছে তাদেরও ভাবা উচিত না যে আমাদের সংখ্যা বেশি, কাইপিংয়ের সংখ্যা কম। ভাবেও না আমার ত্রিপুরা। আমি গর্ব করে এনএসির বৈঠকে একবার বলেছিলাম যে একমাত্র ত্রিপুরা রাজ্য উদাহরণ, জাতি জনজাতির মধ্যে শাদী বিবাহ হয়, তার মধ্যে বাধা নিষেধ নেই। অন্য জায়গাতে প্রবলেম হয়।
শাদী বিবাহ দেয় না। এখানে বাঙালির সঙ্গে দেববর্মার বিবাহ হয়, জমাতিয়ার সঙ্গে বাঙালির বিবাহ হয়, তাকে কেউ ইস্যুও করে না, নর্মাল। আমার আগরতলা কৃষ্ণনগরে কত পরিবার আছে এই ধরনের। একবার ভেবে দেখুন এই ধরনের ফ্রি মানসিকতা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে আছে কিনা। তাই আমি বলি যে আমি গর্ববোধ করি আমাদের রাজ্য ভৌগোলিক সীমানা ছোট হতে পারে, কিন্তু আমরা মানসিকতায় ছোট নই। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 2019-এর লোকসভা সিটের ইলেকশনের সময় উদয়পুরে বলেছিলেন যে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো, ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ মেহনতি, ত্রিপুরা মানুষ নতুন কিছু করে দেখাতে পারে। এমনিতে বলেননি বন্ধুরা। তাই আমি আশা করি আপনারা এই প্রেস ক্লাবের মাধ্যমে, আগরতলা প্রেস ক্লাব এবং খুমুলুং প্রেস ক্লাব দুইটা মিলে আজকে আমি যে বিষয়গুলি তুলে ধরলাম এগুলোর উপরে জোর দেওয়া, যারা প্রিন্ট মিডিয়ার হাউসের আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা লিখি পড়ি, এগুলো বেশি তুলে ধরা। আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যাই যখন, এর পেছনে এ লাগে, এর পেছনে এ লাগে। আর যারা পুরনো সরকার, এরাদের কাজই নেগেটিভিটি। সারা দিন একবার আমি দেখি না যে এটা ভালো লিখেছে, একটা সেন্টেন্সও দেখি না। ওর গাড়ি ভেঙে দিয়েছে, ওর বাড়ি ভেঙে দিয়েছে, ওকে মেরেছে, ওকে পিটেছে, এটা খারাপ করেছে, ওটা খারাপ করেছে, এটা করেছে। সারাদিন ভালো কি করেছে একটা তো তোমরাই যেটা করেছে বলো না, যে তোমরা চীনেতে এটা ভালো হয়েছে লিখে দাও, ভারত ভালো লাগে না চীনই লিখে দাও, এটাও লিখবে না। তো সেটা থেকে ত্রিপুরাকে বের করতে হবে। সেটা থেকে ত্রিপুরাতে বের করার দায়িত্ব সংবাদ মাধ্যমের সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমের। কারণ কি ওই সময় একটা বিচারধারা পার্টি লম্বা সময় ছিল, আর তার কারণে জানে আনজানে সবার কলম ওই দিকে চলে যেত। কিন্তু আজকে আমি গর্ব করি আমার এমন এমন বন্ধু পত্রকার সিনিয়র এখানে আছেন, আমি দেখি 3 বছরের মধ্যে তাদের লেখার কেমন পরিবর্তন হয়েছে। তাদের কলমের মধ্যে দিয়ে স্বনির্ভর মানসিকতার পেন বেরিয়ে এসছে। যারা ইলেকট্রনিক্স মিডিয়ার হাউস আছে বা সংবাদপত্র আছে, তাদের স্টোরির মধ্যে আমি দেখি এগুলো এখন বেরিয়ে আসছে। আগে আসতো না। আমি মাঝে মাঝে কোনো সাংবাদিক, আরে দাদা আপ চেঞ্জ, আপনার একটু চেঞ্জ হয়েছে না, আমার লোক সারাক্ষণ এখন যদি কমিউনিস্টের মতো লিখেলাম। আমি মাঝে মাঝে ডাক দিয়ে বলতাম, নাম বলবো না আমি, কিন্তু আজকে আমার ডাক দিতে হয় না। দেখি তাদের কলম দিয়ে স্বনির্ভর ভারত তৈরি হচ্ছে, এক শক্তিশালী ভারতের কল্পনা বেরিয়ে আসছে। এটা আমি কাউকে দোষ দেইনি, কারণ সরকারি ব্যবস্থা যেভাবে থাকে পুরো সমাজ ব্যবস্থাটা তার মধ্যে জড়ে থাকে। তবু খুব কম সময় ত্রিপুরাতে সেটা পরিবর্তন হয়েছে। আমি আশা করি আপনাদের মাধ্যমে এই স্বনির্ভর ত্রিপুরা তৈরি করার জন্য সেলফ হেল্প গ্রুপগুলো, যারা জব ক্রিয়েটার, তাদের স্টোরি সামনে তুলে ধরা, বারবার বলা, সরকারের যে স্কিমগুলো আছে পজিটিভ স্কিমগুলো এটিকে বারবার মানুষের সামনে তুলে ধরা। দেখুন ত্রিপুরা পিছিয়ে যায়নি কোনো ক্ষেত্রে। 9 তারিখ 3 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করবেন, নিশ্চিত উনি সমস্ত দিক আপনাদের সামনে তুলে ধরবেন। আর আমি আশা করি আপনাদের সবার সহযোগিতা এবং সরকারের পজিটিভ মানসিকতা নিয়ে এই দুইটি প্রেস ক্লাব যে আজকে সংবাদ বন্ধুদেরকে নিয়ে কাজ করছে, সেটা আত্মনির্ভর স্বনির্ভর ত্রিপুরা করার জন্য এবং আমাদের জাতি জনজাতির সংস্কৃতিকে শক্তিশালী করার জন্য আরও বেশি উদ্যম নিয়ে কাজ করবে। আমি আবারও এই খুমুলুং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট অংশু দেববর্মা এবং সেক্রেটারি রঞ্জিত দেববর্মা সহকারে সমস্ত সদস্যদেরকে এবং আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি এখানে প্রণব সরকার রয়েছেন এবং যারা আগরতলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্য এবং অন্যান্য হাউসের কর্ণধারা এখানে রয়েছেন, সিনিয়র সাংবাদিকরা রয়েছেন, আমি সবাইকে আবারও ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় হিন্দ।